জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জের ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এম এ মান্নানকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্ধারণ ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত সিন্ডিকেটের জরুরি সভা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই সভা হয়। সভায় সিন্ডিকেটের 17 জন সদস্যদের মধ্যে 15 জন অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইতোমধ্যে এফএস হলের 6 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এই প্রেক্ষাপটে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে এখন পর্যন্ত 6 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে দুপুরে শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের নাম উল্লেখ করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণপিটুনিতে নিহতের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন, সিসিটিভির ফুটেজ দেখে ইতিমধ্যেই অপরাধীদের শনাক্ত করা হয়েছে। বুধবার রাতে চোর সন্দেহে ঢাবির ফজলুল মুসলিম হলে শিক্ষার্থীদের গণপিটুনিতে গুরুতর আহত হন তোফাজ্জল হোসেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অল্প সময়ের কলে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যেন সাক্ষাৎকার দেন, এবং এই যে আমরা তাদেরকে ধরেছি, এটা এই 4জন কাস্টডিতে নিয়েছে, এটা কিন্তু এই প্রক্রিয়ার অংশ। এবং এই বার্তা হলো যে কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো অপকর্ম করে ছাড়া পাবে না। আমরা যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের আমাদের আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা সবসময় আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। মব জাস্টিস হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতার সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক লুৎফর রহমান বলেন, কাউকে আঘাত করা যাবে না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘটিত মব জাস্টিসের তীব্র প্রতিবাদ জানান সমন্বয়করা। তারা বলেন অন্যায় করলে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলে তাকে মারা যাবে, এটা বৈষম্য ছাত্র কখনোই সমর্থন করে না। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে 39 ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যার ঘটনায় 8 জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক আদেশে এই তথ্য জানানো হয়। সকালে শামীম হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে রেজিস্ট্রার ভবনের সামনে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম। এ সময় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। অন্যদিকে এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে, কিন্তু 1-2 জনের কাজকে পুরোপুরি ভাবে সবার উপর চাপিয়ে দিয়ে বট আইডি দিয়ে ফেসবুকে প্রচারণা চালিয়ে যা করা হচ্ছে সেটি আমরা নিন্দা জানিয়ে রাখলাম। মোল্লা সরাসরি জড়িত ছিল এবং সেই সিন্ডিকেট হস্তান্তরের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে কিনা
সে বিষয়ে আমরা একটি সুষ্ঠু তদন্ত আশা করছি। দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দুঃখজনক উল্লেখ করে মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। সকালে ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে মতবিনিময় সভা শেষে তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দিয়েন না। অন্য কাছে নাম দিলে এটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়, এই দিকে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মব জাস্টিসের ঘটনা সবাইকে মর্মাহত করেছে। এই ধরনের ঘটনা যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবে একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশন আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং আগামী ৩ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যেন ব্যর্থ না হয় তা মাথায় রেখে কমিশনগুলো কাজ করবে বলে জানিয়েছেন কমিশন প্রধানরা। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ৬ সংস্কার কমিশনের প্রধানের বৈঠক হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমি সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ বছরেও বেশি সময়ে দেশের প্রশাসন, অর্থনৈতিক খাত কিংবা বিভিন্ন জায়গায় যে সব সংকট তৈরি হয়েছে সেগুলো নিরসনে কাজ করবে সংস্কার কমিশন। কমিশনগুলো কিছু প্রস্তাব তাৎক্ষণিকভাবে আমলে নেওয়া হবে, কিছু কিছু প্রস্তাব ধীরে ধীরে গ্রহণ করা হবে বলে জানান তিনি। এ সময় আগামী ৩ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাবনা দেয়া এবং কমিশনগুলোর রিপোর্ট অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মূলত এগুলো এটা ইনফরমেশন, আমরা কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে এবং কিভাবে আমরা কার্যক্রম করব, সেগুলো কিভাবে সাজানো হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে। এই ৬টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, প্রায়োরিটি যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি বলি, জনপ্রশাসন বলি, পুলিশ বলি, বিচার বিভাগ বলি এবং সংবিধান, বিশেষ করে তো নির্বাচন, ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি, এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। তো এই সংস্কার কমিশনগুলো আগামী ৩ মাসের ভিতরে স্যার যেভাবে বললেন, প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন। অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশের সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার সচিব। তিনি জানান, এই সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক। বৈঠকে অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি দূরীকরণ এবং বিচার ব্যবস্থার মতো দেশের সব ক্ষেত্রে সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় মার্টিন রেজার বিশ্বব্যাংকের উপর ভরসা রাখার অনুরোধ করেন। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, সরকারের সংস্কার এজেন্ডা দেখে বিশ্বব্যাংক উচ্ছ্বসিত। তিনি আরও জানান, ব্যাংকিং সেক্টর, কর শুল্ক, ভ্যাট, ডিজিটাইজেশন ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ সহ সব ধরনের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বিশ্বব্যাংক। ব্যাংক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ঢাকায় সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে
এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের জন্য প্রায় $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা দেবে সহযোগী সংস্থাটি। এই অর্থ বাজেট সহায়তার পাশাপাশি বড় প্রকল্প ও জ্বালানি খাতে ব্যবহার করা হবে। এছাড়া বন্যা পরবর্তী পুনর্গঠন ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্বব্যাংক কাজ করবে বলে জানানো হয়। বৈঠক শেষে সফররত বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রধান জানান, এটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পুনরুদ্ধারের এই সময়ে বিশ্বব্যাংক পাশে থাকবে। This is an important time for the country. I was pleased to hear from the advisor on the plans for structural reforms, for reforms in the banking sector, for reforms to increase revenue. And we discussed what the World Bank might be able to do to support those efforts. We have been a long-standing partner of Bangladesh. সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছি কী কী সহায়তা দেবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এটা এবার রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাতিল করল অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার 6টি আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এমডির চুক্তি বাতিল হওয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বিডিবিএল ও বেসিক ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিজ নিজ ব্যাংকের এমডির পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। লোডশেডিংয়ের সমস্যা অনেকটা কেটে গেছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বলেছেন, আগামী দিনগুলোতে লোডশেডিং আরও কমিয়ে আনা হবে। জ্বালানি খাতের সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে জ্বালানি খাতের বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা। এখানে তিনি আরও জানান, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে যেই $2 বিলিয়ন পাওয়া যাবে তা থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করা যাবে। এখানে উপদেষ্টা ভোলা গ্যাস ক্ষেত্রের মজুদ নিয়ে কথা বলেন। জানান, গ্যাস ক্ষেত্রটিতে 5 TCF গ্যাস রিজার্ভের যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়। মূলত ভোলা উত্তর গ্যাস ক্ষেত্রটিতে 2 TCF গ্যাসের মজুদ আছে। সরকারের আরও 100টি কূপ খননের লক্ষ্য আছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে, অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই এবং এটা যদি পাওয়া যায় এবং এটাকে জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে চাই। তো সুতরাং এটা অব্যাহত থাকবে। আমরা অলরেডি 4টা গতকাল একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এখন চারদিকে দিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না। এ সময় তিনি আরও বলেন, যেসব এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রয়োজন। ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, 71 সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সাথে, আর 24 সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সাথে। স্বৈরাচারী হাসিনার আমলে দেশের 700-র বেশি মানুষকে গুম করা হয়েছে বলে অভিযোগ মির্জা ফখরুলের। এ সময় আন্দোলনে ঠাকুরগাঁওয়ের 4টি শহীদ পরিবার ও 29 জন আহত সদস্যকে 15 লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বৃহস্পতিবার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আয়োজিত শিক্ষার মান উন্নয়ন ও আগামী দিনে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এ সময় তিনি বলেন, মেধা দিয়ে অন্যায় প্রতিহত করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা রাজনীতির সাথে যুক্ত থাকলেও সেটি যাতে শিক্ষায় প্রভাব না পড়ে, শিক্ষার মান উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। যদি কারো কারণে কোনো জীবনের আপনার দায়িত্বটা যখন শিক্ষকের, শিক্ষকতাটা আগে করবেন, রাজনীতিটা পরে করবেন, কিন্তু আগে কলেজের দায়িত্বটা পুরো পালন করতে হবে। ছাত্রছাত্রীদেরকে আপনাদের যতটুকু দেয়ার সেটুকু আপনাদের দিতে হবে। যে অতি উৎসাহী হয়ে কিছু করা এটা ভালো না, সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনাদেরকে কাজ করার জন্য। সালমানিফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে লিখিত আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ইতোমধ্যে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। গেল 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রয় করে সেগুলোর দেখাশোনার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে রুলস জারি করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের শুনানি শেষে দেয়া এই রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহ ওই গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতে বলা হয়েছে। এছাড়া কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে ওই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় তাদের। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। শুনানি চলাকালে এই অর্থের উৎস জানতে চান আদালত। তারা কয়েকটি ব্যাগ বহন করে নিয়ে যাচ্ছিল। ওই ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এবং এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে এবং সেই মামলায় আজকে দুজনকে এই আদালতে উপস্থাপিত করা হয়। আমরা আদালতে শুনানি করে বলেছি যে এই ব্যাগটা যে তাদেরই ব্যাগ ছিল, এরকম কোনো নমুনা ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছে কিনা, সেটাও তারা বলেছে না, এরকম নমুনা কোনো পাওয়া যায় নাই। এবং তারা যে জব্দ তালিকা দেখিয়েছে, এরা এই জব্দ তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাগিব নূরের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ফরহাদ হোসেনকে আদালত হাজির করে 4 দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালিক। আসামি পক্ষের আইনজীবী জামিনের চেয়ে শুনানি করেন, তবে বাদী পক্ষের আইনজীবীর বিরোধিতা করেন। এর আগে 14 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেন র্যাব।
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে 5টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার CMPর দামপাড়া পুলিশ লাইনে অবতরণ করেন। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করা হয় সড়কের আশপাশে। ফজলে করিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে গুলি করে শিক্ষার্থী হত্যা, রাউজানে বিএনপি নেতা নূর হত্যা ও জায়গা বেদখল সহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে তোলার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে এসব মামলা করা হয়। গেল 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বিজিবি। রাজধানীর যাত্রাবাড়ি থানায় শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন CMP আদালত। বৃহস্পতিবার সকালে CMP আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আসামি হিসেবে আদালতে তোলা হলে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে শাহজাহানপুর থানায় দায়েরকৃত রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মামলায় 2 পুলিশ সদস্যকে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আবু সাইদ নিহতের ঘটনায় রিমান্ডে নেওয়া 2 জন পুলিশ সদস্যকে অসুস্থতার কারণে জেল হাজতে পাঠানো হয়েছে। একথা জানিয়েছেন আবু সাইদ নিহতের ঘটনার মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা রংপুর PBI পুলিশ সুপার জাকির হোসেন। বৃহস্পতিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর ফটকে আবু সাইদকে গুলি করার স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। তদন্তকারী কর্মকর্তা বলেন, কতটুকু দূরত্ব থেকে গুলি করা হয়েছে ভিডিও ফুটেজের সঙ্গে সেটি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও শুনবেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা জানান, আবু সাইদ নিহতের ঘটনায় জড়িত বাকি আসামিদের নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন সাপেক্ষে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ। 18 আগস্ট আবু সাইদের বড় ভাই 17 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ইতিমধ্যে 2 জন পুলিশ সদস্যকে আটক করে রিমান্ড শেষে জেল হাজতে রাখা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। 2001 সালে কাজী জাফরুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে 2014 ও 2018 সালে ফরিদপুর 4 আসনের নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ 2024 সালে নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীয় সদস্য। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা সহ শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার হয়েছেন। ট্রাইব্যুনালের মামলাগুলো তদন্ত করে আসামির নাম অন্তর্ভুক্ত করা হবে, বাতিলও করা হবে। পর্যালোচনা করে যেসব আসামিকে রাখা হবে তারাই হবেন মূল আসামি। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ট্রাইব্যুনালটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি আরও জানান, দ্রুত বিচারক নিয়োগ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। মোট 3টা অভিযোগ গ্রহণ করেছি। এর আগে গতকালকে আরেকটা অভিযোগ আমাদের কাছে এসে জমা হয়েছে। এই আইনের বিধান অনুযায়ী আমরা এই অভিযোগগুলো তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন পর্যালোচনা করে যখন যাদেরকে মনে হবে যে এরাই হচ্ছে মূল আসামি, তাদের নামেই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে। সুতরাং বাদীপক্ষ যেটা এখানে নিয়ে এসেছেন তার সাথে কোনো সংযোজন বিয়োজন হতেই পারে যদি পর্যালোচনা অন্তে আমাদের কাছে মনে হয়। প্রাথমিক বিবেচনা, প্রাথমিক তদন্তে যদি আমরা মনে করি যে সবাইকে আসামি করা প্রয়োজন, তাহলে সবাই আসামি হবে। যদি মনে করি এখান থেকে কিছু লোক বাদ পড়া দরকার, বাদ পড়তে পারে।
যদি মনে করি এর সাথে আরও কিছু অ্যাড হবে সেটাও সংযুক্ত করে আমরা যখন ট্রাইব্যুনাল গঠনের পরে যে ট্রাইব্যুনালের কাছে যখন আবেদনটা করব মামলা হিসেবে, সেইটাই হবে প্রপার মামলা, সেইখানে আমরা সকল আসামির নামটা সেই সময়ে দেব। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর বনানীতে একটি হোটেলে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাঝার ইমন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইমন, এই ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়েছে কিনা জানাবেন। সিফাত যেমনটি বলছিলেন যে বনানীতে একটি হোটেলে, সুইট ড্রিম হোটেল, যেটি বনানীতে অবস্থিত, এখানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে, আমরা যেটি দেখতে পেয়েছি রাত 9টার দিক থেকে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে বিপুল পরিমাণের মদ জব্দ করা হয়েছে, পাশাপাশি যে বিয়ার রয়েছে, অর্থাৎ যে সমস্ত দ্রব্য হচ্ছে নিষিদ্ধ বাংলাদেশে, সেই সমস্ত বিপুল পরিমাণের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি রাত 9টা থেকে এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে, এখানে 30 জনের একটি টিম এই অভিযান পরিচালনা করছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে কয়েকজনকে আটক করা হয়েছে, তবে এখনও যেহেতু অভিযান পরিচালনা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে প্রায় এখান থেকে যেটি বলা হচ্ছে যে আনুমানিক প্রায় 1,500-এর মতো যে বিয়ার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যেটি বলছিলাম যে 3 থেকে 4 জনকে আটক করা হয়েছে, যেহেতু এখনও এই অভিযান পরিচালনা হচ্ছে। আমরা দেখেছি যে নিচের একটি গোডাউন থেকে মূলত এই সমস্ত যেই মদ রয়েছে, বিয়ার রয়েছে, এগুলো জব্দ করা হয়েছে। এখানে যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে আমার কথা হয়েছে কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে তারা পুরো হোটেলটিকে তারা সার্চ করবেন এবং যদি আরও কোনো কক্ষে এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তাহলে সেগুলোকে তারা জব্দ করবে। এক কথায় যদি বলতে চাই, এই মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে তাদের 30 জনের যেই কথা যে বলছিলাম, 30 জনের একটি টিম এই যে অভিযানটি পরিচালনা করছে। আর এখানে যেটি দেখাচ্ছিলাম আমরা, বিপুল পরিমাণের বিদেশি মদ এবং বিয়ার জব্দ করেছে। পাশাপাশি 3 থেকে 4 জনকে আটক করা হয়েছে। যেহেতু এখন অভিযান পরিচালনা করছে, সেক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে যেহেতু আমরা বিস্তারিত জানাতে পারছি না। আমি যদি আর একটু দেখাতে চাই, সেক্ষেত্রে একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে এখানে বিপুল পরিমাণের যে সমস্ত মদ রয়েছে। যেহেতু বনানী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, রাজধানীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, এই এলাকার বনানী এলাকার একটি এর ধরনের হোটেলে এত পরিমাণের বিপুল পরিমাণের বিদেশি মদ জব্দ করেছে, এইটি নিয়েও প্রশ্ন হচ্ছে। যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে, আমরা হয়তো বিস্তারিত যখন আরও চলবে, আরও বিস্তারিত উদ্ধার হবে, তখন আমরা জানতে পারবো। আর যেটি বলছিলাম যে আমরা দেখেছি যে এই হোটেলের কয়েকজনকে আটক করা হয়েছে, তবে এখনও যেহেতু অভিযান পরিচালনা করছে, সেক্ষেত্রে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারছি না যে কতজনকে আটক করা হয়েছে। আর পাশাপাশি যেটি বলতে চাই, এখানে যে সমস্ত মদগুলো উদ্ধার করা হয়েছে, আমরা দেখেছি যে 15% থেকে 50% অ্যালকোহলযুক্ত, অর্থাৎ যেই সমস্ত মদগুলো বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ। পাশাপাশি যেটি বলছিলাম যে বিয়ারের কথা, যেটি সম্পূর্ণ বিদেশি বিয়ার, এবং যেই বিয়ারগুলোতে আমরা দেখেছি যে 15 থেকে এবং এর বেশি অ্যালকোহলযুক্ত রয়েছে। সার্বিক বিষয়টি যদি বলতে চাই যে এই যে অভিযান পরিচালনা আরও এখনও হচ্ছে, অভিযান পরিচালনা করছে, তো সার্বিক পরিচালনার চিত্র সব শেষ পরিস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো যে কতজনকে আটক করা হলো, কত পরিমাণের এই বিপুল পরিমাণের যে বিদেশি মদ সেটি কত পরিমাণে উদ্ধার করা হলো, সেই সার্বিক বিষয়টি আমরা জানতে পারবো পরবর্তীতে। সহকর্মী মাঝার ইমনের সাথে যুক্ত ছিলাম, জানাচ্ছিলেন অভিযানের খবর। এবার ভিন্ন প্রসঙ্গ। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর। বিকেলে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেলে 3:30 থেকে রাত 9টা পর্যন্ত উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করবে দ্রুতগতির এই গণপরিবহন। একই সঙ্গে বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত মতিঝিল থেকে উত্তর রুটে 12 মিনিট পর পর মেট্রো বাণিজ্যিকভাবে চলাচল করবে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সপ্তাহে 7 দিনই চলাচল করবে মেট্রো রেল। নর্মাল যে আমাদের ফ্লো, সেখানে আমাদের শুক্রবারটা বন্ধ ছিল। শুক্রবারে আমরা সেকেন্ড হাফটা চালু করেছি, এটা চলবে এক্সেপ্ট গভর্নমেন্টের যদি অন্য কোনো আদেশ না থাকে। যেমন বন্ধ, যে ন্যাশনাল হলিডেতে কিন্তু আমরা চালাই, যেগুলো আমাদের শিডিউল বন্ধ, এর বাইরে বন্ধ সেগুলি থাকবে, বাট বাকি দিন সবসময় চলবে। যেসব এলাকায় কাউন্সিলর নেই, সেসব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবে বলে জানিয়েছেন ডিএমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর
খায়রুল আলম। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডেঙ্গু প্রতিরোধ 54টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য উপাত্ত নিয়ে সেসব এলাকার বিশেষ অভিযানও পরিচালনা করবে ডিএমসিসি। এদিকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচারণা চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যে কোনো জায়গায় কোনো তথ্য থাকলে সেই তথ্য সিটি কর্পোরেশনে দেওয়ারও আহ্বান জানান তিনি। এবছর যেহেতু আপনারা জানেন যে এই বিষয়গুলো কাউন্সিলর মহোদয়, মেয়র মহোদয়রাই করে থাকেন, তারা যেহেতু এখন সব জায়গায় নেই, সেই কারণে আমরা বিশেষ এই কর্মসূচিটি নিয়েছি। আমরা বিশ্বাস করি যে ডেঙ্গুর যে প্রকোপ কিছুটা বেড়েছে, এই প্রোগ্রামের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে এটা আস্তে আস্তে কমে আসবে। জালিয়াতি করে ছেলের এসএসসি পরীক্ষার ফলাফল পাল্টে দিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ। এমন অভিযোগের সত্যতা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। অভিযোগের প্রমাণ হওয়ায় তাকে ওএসডি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ও ফৌজদারি মামলায় আদেশ দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার এই আদেশ জারি করেন। তদন্তে দেখা যায় তার ছেলে নক্ষত্র দেবনাথ 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। সরকারের কাছে এই তথ্য গোপন করে তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে থেকে যান। পরে ছেলের বিজ্ঞানের উত্তরপত্রের রোল নম্বর জালিয়াতি করে নম্বর ও গ্রেড বাড়িয়ে দেন। তদন্ত কমিটির সুপারিশ অনুসারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে আগামী 7 দিনের মধ্যে নারায়ণ চন্দ্রের বেতন ভাতা, চাকুরিতে যোগদান সহ সব তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরণের আদেশ দেন সচিব। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদ ইস্যু ও কার্যকর করার জন্য অনতিবিলম্বে আল হায়াতুল উলা আলিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের অধীনে স্বতন্ত্র ক্ষমতা সম্পন্ন একটি কওমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইয়ামা পরিষদ। একই সাথে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতার বজায় রেখে সংস্কার করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৈষম্য দূরকরণে কওমি সনদের যথাযথ মূল্যায়ন এবং বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনারে এসব জানিয়েছেন বক্তারা। এই সময় বক্তারা জানান, দারুল উলুম দেওবন্দের 8টি মূলনীতিই হবে প্রস্তাবিত কওমি বিশ্ববিদ্যালয়ের মূলনীতি। ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফজলুল করিম বলেন, বিগত সরকারের কওমি সনদের নামে বৈষম্য করেছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেন দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সমান সুযোগ পান, এমন দাবি জানান তিনি। সভাপতির বক্তব্যে নুরুল হুদা ফয়েজি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে 20 সেপ্টেম্বর থেকে মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকলিপি পেশ করা হবে, আর অক্টোবরের শেষ সপ্তাহে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে আমরা যারা উচ্চতর ডিগ্রি যারা অর্জন করব, যারা মাস্টার্স 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জেলা পর্যায়ে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ। আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই। কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই। এটা কোনো স্বীকৃতিও না, এটা কারোর অনুকম্পা না, অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য, যাতে বন্দরের রাজস্ব আয় কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। 8 বছর পর বরিশালে আবারও খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি স্বাগত জানিয়ে নগরবাসী বলছে, এমন কার্যক্রম যেন মাঝপথে থেমে না যায়। সকালে জেলার খালের খোলার পুল সংলগ্ন অংশে এই কার্যক্রম শুরু হয়। এতে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, স্বেচ্ছাসেবী সংগঠন ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে নগরের সব খাল পরিষ্কার করা হবে। জানা যায়, স্বাধীনতার আগে বরিশালের 41টি খাল ছিল। ভরাট, দখল ও দূষণে খালের সংখ্যা কমে যায়। এখন 5 থেকে 6টি খালের অস্তিত্ব রয়েছে মাত্র। এতে অল্প বৃষ্টিতে নগরীর জলাবদ্ধতার সৃষ্টি হয়।
কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক ও বন বিভাগের যৌথ আয়োজনে মেলা চলবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যায় মেলার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেলা। মেলায় 35টি স্টলে রয়েছে বিভিন্ন ধরনের বনজ, ফলজ ও ঔষধি গাছ। রয়েছে 10 টাকার টমেটো চারা থেকে শুরু করে 5000 টাকার বনসাই, 12 মাসি আম, আমরা সহ নানা জাতের ফলের গাছ। বিশ্বে ইলেকট্রনিক্স পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড কনকা, গ্রে ও হাইকোর নানা পণ্য নিয়ে এবার বন্দরনগরী চট্টগ্রামের চকবাজারে সেলস ও ডিসপ্লে সেন্টার চালু করেছে ইলেকট্রোমার্ট বাংলাদেশ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেছেন ইলেকট্রোমার্ট বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল নেওয়াজ। ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও ফ্রি উপহার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই শোরুম থেকে কনকা, গ্রে ও হাইকো পণ্য কেনার ক্ষেত্রে প্রায় 35টি ব্যাংকের ক্রেডিট, ডেবিট কার্ড সহ নগদ ও মাসিক বিভিন্ন মেয়াদে কিস্তিতে পণ্য কেনা যাবে। এসব পণ্যের মধ্যে ফ্রিজ, টিভি, এসি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন সহ নানা ধরনের অত্যাধুনিক বাহারি ডিজাইনের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরে প্রসঙ্গ। আরজিকরের নারী চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে গেল 1 মাস ধরে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছে। আগামী শনিবার থেকে কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে আরজিকর কাণ্ডে গেল 14 আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। তদন্ত কাজে সহযোগিতা করার জন্য তাকে ডাকা হয়েছে বলে দাবি করেন তার আইনজীবী। হামলাকারীদের হাতে মীনাক্ষীর ডিওয়াইএফআই দলের পতাকা দেখা গেছে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভাঙচুরের ঘটনায় জড়িতদের পুলিশ চেনে বলে দাবি করেছিলেন মীনাক্ষী। এসব ঘটনা আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য এবার মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এদিকে শোকজের যথাযথ জবাব না পাওয়ায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিল। কালীঘাটের পর নবান্নের দফায় দফায় বৈঠকের পরও সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। সদস্যদের উপর হামলার প্রতিবাদে সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় এই ইসরায়েলি সেনারা এই অভিযান চালায়। নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না উল্লেখ করে হাসান নাসরুল্লাহ বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এর আগে বুধবার লেবাননের ওয়াকিটকি বিস্ফোরণে 25 জন নিহত ও শতাধিক আহত হয়। মঙ্গলবার যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণের প্রাণহানি হয় 12 জনের। এই ঘটনায় আহত হন 2000-এরও বেশি বাসিন্দা। পরপর 2টি হামলার জেরে এখন সন্দেহজনক কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দেখলে তা ধ্বংস করছে দেশটির সেনাবাহিনী। গাজার উত্তরে জাবালিয়ার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে কুবাতিয়া অঞ্চলে ইসরায়েলের সেনাদের অভিযানে নিহত হয়েছে আরও 3 জন। এদিকে আগামী 1 বছরের মধ্যে ফিলিস্তিনি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব হটানোর প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিপুল ভোটে পাশ হয়েছে। ভোটাভুটিতে এমন কয়েকটি রাষ্ট্রের প্রতিনিধি ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছেন, যারা যুদ্ধের শুরুতে ইসরায়েলের বিপক্ষে কোনো কথাই বলেননি। বুধবারের এই অধিবেশনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘের ইতিহাসে প্রথমবার ফিলিস্তিন সরাসরি কোনো খসড়া প্রস্তাব ভোটাভুটির জন্য উত্থাপন করল।
পর্যাপ্ত অ্যান্টিভেনমের ঘাটতির কারণে সাপের কামড়ে মৃত্যু ঝুঁকির বিষয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বন্যার কারণে বাংলাদেশেও বিভিন্ন দেশের বিষধর সাপের প্রকোপ বাড়তে শুরু করায় এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। এর আগে মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে WHOর বিশেষজ্ঞ ডেভিড উইলিয়ামসন বলেন, প্রতি বছর বিশ্বে গড়ে প্রায় 27 লাখ মানুষকে বিষধর সাপ কামড়ায়। এর মধ্যে মারা যান 1,38,000। প্রতি 4 থেকে 6 মিনিটে সাপের কামড়ে মৃত্যু হয় একজনের। WHO এর তথ্য অনুযায়ী ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো 1980 সাল থেকে অ্যান্টিভেনম উৎপাদন বন্ধ করে দেওয়ায় আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে এই সংক্রান্ত চিকিৎসার ব্যাপক স্বল্পতা দেখা দিয়েছে। পরিস্থিতি উন্নয়নে WHO বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে কাজ করছে বলে জানান তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে জায়গা পরিবর্তনের পাশাপাশি বিষধর সাপের সংখ্যাও বাড়ছে বলে সতর্ক করছেন WHO। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন youtube.com/c/ekontv।